আসসালামু আলাইকুম সবাইকে। ফিউশনজির পক্ষ থেকে বায়োলজি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি হিমেল আল মাহাতিন, পড়াশোনা করছি শেরেবাংলা মেডিকেল কলেজে। আজকে আমরা বায়োলজি প্রথম অধ্যায় দ্বিতীয় অংশে ক্লাস করব। তো প্রথমেই দেখে নিয়ে যাক আগের ক্লাসে কি পড়েছিলাম। আগের ক্লাসে আমরা জীববিজ্ঞানের ভৌত এবং ফলিত সহায়কগুলো দেখেছিলাম এবং সাথে দেখেছিলাম জীবজগৎকে স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা থেকেই ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাস বিদ্যা গড়ে উঠেছে। শ্রেণীবিন্যাস বিদ্যার মূল লক্ষ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রম এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। আমরা এটাও পড়েছিলাম যে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস, এবং ক্যারোলাস লিনিয়াসই জীবের পূর্ণ শ্রেণীবিন্যাস এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। আগের ক্লাসে আমরা শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য সম্পর্কে করেছিলাম। যেমন শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হচ্ছে জীবের দল ও উপদল সম্পর্কে জ্ঞান আহরণ করা, আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা এবং পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, বিস্তারিতভাবে না, সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা, এবং জীবকে নামকরণের ব্যবস্থা করা, এবং সর্বোপরি জীবগুলোকে সংরক্ষণে সচেতন হওয়া। এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। এবং শ্রেণীবিন্যাসের লক্ষ্য হচ্ছে বৈচিত্র্যময় জীবজগৎকে সহজে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। তো আজকে ক্লাসে আমরা জীবজগৎ থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত দেখব। তো প্রথমেই আছে জীবজগৎ। এই জীবজগৎকে আমরা জানি শ্রেণীবিন্যাস করা হয়েছে, অর্থাৎ এই জীবজগৎকে তাদের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতি ভাগে রাখা হয়েছে। তো ক্যারোলাস লিনিয়াসের সময়কালে জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করা হতো। ক্যারোলাস লিনিয়াস এই ক্যারোলাস লিনিয়াসের সময়কালে জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ভাগে ভাগ করা হতো। উদ্ভিদ ও প্রাণী। তবে ক্যারোলাস লিনিয়াস কিন্তু জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী এই দুভাগে ভাগ করে যায় নাই, তখনকার সময় এটা করা হতো। অর্থাৎ ক্যারোলাস লিনিয়াসের সময়কালে জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী এই দুভাগে ভাগ করা হতো। পরবর্তীতে R.H. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করার প্রস্তাব দেন। R.H. হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। পাঁচটি রাজ্য বা 5 কিংডম। 1969 সালে। তারপরে বিজ্ঞানী মার্গুলিস হুইটেকারের শ্রেণীবিন্যাসের বিস্তারিত রূপ দেন 1974 সালে। তো প্রথমেই তিনি জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন। বিজ্ঞানী মার্গুলিস হুইটেকারের শ্রেণীবিন্যাসের বিস্তারিত রূপ দেন। হুইটেকারের শ্রেণীবিন্যাসের বিস্তারিত রূপ দেন 1974 সালে। এবং পরবর্তীতে তিনি জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করেন।
দুটি সুপার কিংডমে ভাগ করেন। এবং এই হুইটেকারের সেন্ডেমিনাসের যে 5টি রাজ্য, এই 5টি রাজ্য দুটি সুপার কিংডমের মধ্যে ভাগ করে দেন। তো আবার একটু দেখি, প্রথমে ক্যারোলাস লিনাসের সময়কালে জীবজগৎকে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ভাগে ভাগ করা হতো। তারপরে 1969 সালে বিজ্ঞানী R.H. হুইটেকার জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করে এবং তার কিছুদিন পরে তার 1974 সালে মার্গুলিস হুইটেকারের সেন্ডেমিনাসের বিস্তারিত রূপ দেন এবং জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন। এবার এটা একটা ফটোর মধ্যে যদি আমরা দেখি, তাহলে এখানে আমরা বিজ্ঞানী মার্গুলিসের করা সেন্ডেমিনাস দেখতে পাচ্ছি। তিনি জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন। প্রথমটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী এবং দ্বিতীয়টা হচ্ছে ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এবং এই দুটি সুপার কিংডমের মাঝে তিনি এই 5টি রাজ্যকে অন্তর্ভুক্ত করেন। তো প্রোক্যারিওটা এর মানে কি? এর মানে হচ্ছে আদিকোষী। অর্থাৎ প্রোক্যারিওটা সুপার কিংডমের মধ্যে যে রাজ্যের জীবগুলো আছে তার শুধু মনেরা আছে। তো এই মনেরা রাজ্যের জীবগুলো হচ্ছে আদিকোষী জীব, আমরা সামনে দেখব। এবং ইউক্যারিওটা এর মানে হচ্ছে প্রকৃত কোষী জীব। তো সুপার কিংডম ইউক্যারিওটার মধ্যে এই 4টি রাজ্যের জীবগুলো আছে এবং এরা প্রত্যেকেই প্রকৃত কোষী জীব। তাহলে জীবজগৎকে সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2 অর্থাৎ প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা এই দুটি সুপার কিংডমে ভাগ করা হয়েছে। এবং প্রোক্যারিওটার মধ্যে আছে রাজ্য 1 মনেরা এবং ইউক্যারিওটাগুলোর মধ্যে আছে রাজ্য 2 প্রোটিস্টা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্ল্যান্টিং এবং রাজ্য 5 অ্যানিমেলিয়া। সামনে যে প্রথমে আছে সুপার কিংডম 1 প্রোক্যারিওটা। প্রোক্যারিওটা মানে হচ্ছে আদিকোষী। আদিকোষী মানে কি? এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। এদের নিউক্লিয়াস সুগঠিত নয়। তো সুপার কিংডম প্রোক্যারিওটা এর মধ্যে আছে হচ্ছে রাজ্য 1 মনেরা। তো মনেরা রাজ্যের কি কি বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো চলো দেখি। প্রথমে আছে মনেরা রাজ্যের বৈশিষ্ট্য, অর্থাৎ মনেরা রাজ্যের জীবগুলো এককোষী হয়, ফিলামেন্টাস এবং কলোনিয়াল হয়। ফিলামেন্টাস মানে কি? ফিলামেন্টাস মানে হচ্ছে একটির পর একটি কোষ লম্বালম্বী হয়ে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। অর্থাৎ এরা যেহেতু এককোষী, তাহলে একটির পর একটি কোষ মিলে অনেকগুলো জীব একসাথে ফিলামেন্ট গঠন করে। একটির পর একটি কোষ লম্বালম্বীভাবে যুক্ত হয়। আর কলোনিয়াল মানে কি? কলোনিয়াল মানে হচ্ছে অনেকগুলো জীব একসাথে থাকে, অর্থাৎ একটির পর একটি কোষ কলোনি বা একটা দল গঠন করে। তো মনের রাজ্যের জীবরা যেহেতু প্রোক্যারিওটা সুপার কিংডম অন্তর্ভুক্ত, অর্থাৎ এদের নিউক্লিয়াস সুগঠিত নয়, তো এই জন্য এদের নিউক্লিয়াসে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা থাকে না। এবং যেহেতু এরা যেহেতু খুবই সরল প্রকৃতির জীব, তাই এদের কোষে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড থাকে না। অর্থাৎ এদের কোষে মাইটোকন্ড্রিয়া থাকে না, প্লাস্টিড থাকে না, এন্ডোপ্লাজম রেটিকুলাম থাকে না। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে এদের কোষে রাইবোজোম এবং ক্রোমাটিন বস্তু থাকে। তোমরা সবাই জানো ক্রোমাটিন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে থাকে। তো এদের নিউক্লিয়াস যেহেতু সুগঠিত নয়, তাই এদের ক্রোমাটিন বস্তু কোষের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে থাকে এবং কোষাঙ্গনের মধ্যে শুধুমাত্র রাইবোজোম উপস্থিত আছে।
এবং এরা কোষ বিভাজনের মাধ্যমে দ্বি এবং এরা দ্বিবিভাজনের মাধ্যমে কোষ বিভাজন সম্পন্ন করে, অর্থাৎ এরা দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে, অর্থাৎ একটা কোষ থেকে দুটি কোষ হয়, এভাবে এরা প্রতিনিয়ত বংশবৃদ্ধি করে। এবং এদের খাদ্য গ্রহণ শোষণ প্রকৃতির, অর্থাৎ এরা শোষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে থাকে। তবে কিছু কিছু প্রজাতি সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে থাকে। উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল বা নষ্টক এবং হচ্ছে ব্যাকটেরিয়া। এটা হচ্ছে ব্যাকটেরিয়া এবং এটা হচ্ছে নষ্টক বা নীলাভ সবুজ শৈবাল। দেখো খেয়াল করো, আমরা যে পড়েছিলাম মোনারের রাজ্যের জীবগুলো এককোষী এবং ফিলামেন্টাস, অর্থাৎ একটার পর একটা কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে তাকে ফিলামেন্ট বলা হয়। খেয়াল করো, এই একটা কোষ, 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 এবং প্রত্যেকটা আলাদা আলাদা জীব, অর্থাৎ এই পুরোটা একটা ফিলামেন্ট অর্থাৎ সুতার মতো গঠন করছে, দেখছো? এবং এটা কলোনিয়াল। কলোনিয়াল কেন? কারণ অনেকগুলো জীব একসাথে বসবাস করতেছে, এজন্য এরা ফিলামেন্টাস এবং কলোনিয়াল। তো তারপরে আছে সুপার কিংডম 2 ইউক্যারিওটা। ইউক্যারিওটা মানে কি বলছিলাম? ইউক্যারিওটা মানে হচ্ছে প্রকৃত কোষী জীব, অর্থাৎ যাদের কোষ প্রকৃত। তো প্রকৃত কোষ চেনার উপায় কি? প্রকৃত কোষ চেনার উপায় হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস সুগঠিত, অর্থাৎ এদের নিউক্লিয়াসে নিউক্লিয়ার পর্দা নিউক্লিওলাস থাকে। তোরা এককোষী হতে পারে বা বহুকোষী হতে পারে। যখন নিউক্লিয়াস এদের সুগঠিত থাকে, কারণ এরা ইউক্যারিওটা রাজ্যের বা ইউক্যারিওটা সুপার কিংডমের। এখন এই ইউক্যারিওটা সুপার কিংডমে 4টা রাজ্যের জীবগুলো থাকে, যেমন প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং অ্যানিমেলিয়া। এই 4টা রাজ্যের সবাই ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত এবং এদের সবার নিউক্লিয়াস সুগঠিত। শুধুমাত্র একটা রাজ্য অর্থাৎ মোনারা রাজ্যের জীবের নিউক্লিয়াস সুগঠিত নয়। যেহেতু এদের নিউক্লিয়াস সুগঠিত, তাই ক্রোমাটিন বস্তুতে ডিএনএ অথবা আরএনএ এবং প্রোটিন থাকে। এদের কোষে সকল ধরনের কোষীয় অঙ্গাণু বিদ্যমান থাকে, অর্থাৎ নিউক্লিওলাস মানে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, প্লাস্টিড, কোষ গহ্বর, সকল ধরনের অঙ্গাণু বিদ্যমান থাকে। এই প্রোটিস্টের রাজ্যের জীবেরা খাদ্য গ্রহণ করে শোষণ পদ্ধতিতে অথবা ফটোসিনথেটিক পদ্ধতিতে, এবং মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন হয়। এটা খেয়াল রাখবা, প্রোটিস্টা রাজ্যের জীবগুলোর অযৌন জনন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, অযৌন জনন হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, এবং যৌন জনন হয় কনজুগেশনের মাধ্যমে। তো কনজুগেশন মানে কি বোঝায়? এই পাশে লিখি, কনজুগেশন কনজুগেশন কাকে বলে? জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক। এরকম দুটি গ্যামেটের মিলন তাকে বলা হয় কনজুগেশন। এরূপ দুটি গ্যামেটের মিলন জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনকে বলা হয় কনজুগেশন। অর্থাৎ এদের দুটি গ্যামেট গঠনগতভাবে এক, মানে এদের দুটি গ্যামেটের গঠন একই কিন্তু দুটি গ্যামেট জৈবনিকভাবে আলাদা হয়। এবং প্রোটিস্টা রাজ্যের জীবের কোনো ভ্রূণ গঠিত হয় না। এরা যেহেতু মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন জনন করে, অর্থাৎ একটা কোষ থেকে দুটো কোষ, দুটো কোষ থেকে 4টা কোষ, এভাবে অযৌন জনন করে এবং
কনজুগেশনের মাধ্যমে যৌন ধারণ করে, এজন্য এদের কোনো ভ্রূণ গঠিত হয় না। তো প্রোটিস্টা রাজ্যের জীবের উদাহরণ কি? অ্যামিবা, ডায়াটম। ডায়াটম মানে হচ্ছে এককোষী শৈবাল। তো এটা হচ্ছে অ্যামিবা এবং এটা ডায়াটম। এবং প্রোটিস্টা রাজ্যের আরো একটা উদাহরণ হচ্ছে প্যারামেসিয়াম। তো অ্যামিবা, ডায়াটম, প্যারামেসিয়াম এগুলো হচ্ছে প্রোটিস্টা রাজ্যের জীব। তারপরে ফানজাই রাজ্যের জীব দেখো, এরাও ইউক্যারিওটা সুপার কিংডমের অংশ, তার মানে এদের নিউক্লিয়াসও সুগঠিত। ফানজাই রাজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা স্থলজ হয়, মৃত্যুজীবী হয় বা পরজীবী হয়, অর্থাৎ এরা পানিতে থাকে না, এরা স্থলে থাকে এবং মৃত জীবজন্তুর উপর এরা জন্মায়। এবং এদের দেহ এককোষী দিয়ে অর্থাৎ একটা কোষ দিয়ে গঠিত, অথবা এরা মাইসেলিয়াম। তো মাইসেলিয়াম মানে হচ্ছে সরু সুতার মতো অংশ। এবং এরা যেহেতু ইউক্যারিওটা সুপার কিংডমের অন্তর্ভুক্ত, এজন্য এদের নিউক্লিয়াসও সুগঠিত এবং এদের কোষ প্রাচীর কাইটিন নির্মিত হয়। এরাও খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে করে, তবে এদের দেহে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, অর্থাৎ এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। তো যার কারণে এরা হয় মৃতজীবী বা পরজীবী, অর্থাৎ অন্যের শরীরের উপর জন্মায় অথবা মৃত কোনো জীবের উপর জন্মায় এবং সেখান থেকে শ্বসন পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে থাকে। আর ফানজাই রাজ্যে জীবের বংশবৃদ্ধি হয় হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে, অর্থাৎ স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে। উদাহরণ হচ্ছে ইস্ট পেনিসিলিয়াম মাশরুম। তো এটা মাশরুম এবং এটা হচ্ছে পেনিসিলিয়াম। তারপরে রাজ্য হচ্ছে প্ল্যান্টি বা উদ্ভিদ শ্রেণী। সকল উদ্ভিদ এই প্ল্যান্টের রাজ্যের অন্তর্ভুক্ত। তো এরা ইউক্যারিওটা সুপারকিংডমের অংশ, যার কারণে এদের কোষ প্রকৃত নিউক্লিয়াসযুক্ত এবং স্থলক সংশ্লেষণকারী উদ্ভিদ। স্থলক সংশ্লেষণকারী মানে কি? মানে এদের কোষে প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট থাকে এবং সেখান থেকে এরা সূর্যের আলো পানির মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করে থাকে। উন্নত টিস্যুতন্ত্র, অর্থাৎ এই রাজ্যের জীব থেকেই উন্নত টিস্যুতন্ত্রের সৃষ্টি হয় এবং এদের বংশবৃদ্ধিতে ভ্রূণ সৃষ্টি হয়ে থাকে। আর এদের যৌনজনন অ্যানাইসোগ্যামাস ধরনের। তো অ্যানাইসোগ্যামাস কি? এখানে লিখি অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস হচ্ছে আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলন। আকার আকৃতি অথবা শারীরবৃত্তীয়। পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেট, শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেট। আমরা একটু কনজুগেশন পড়েছিলাম, ওখানে দেখেছিলাম দুটি গ্যামেটের গঠন একই থাকে কিন্তু এরা জৈবনিকভাবে ভিন্ন হয়। আর অ্যানাইসোগ্যামাস কি? অ্যানাইসোগ্যামাস হচ্ছে এদের গঠনও আলাদা এবং আকার আকৃতি আলাদা। এরকম দুটি গ্যামেটের মধ্যে যে মিলন হয় তাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। এবং এই অ্যানাইসোগ্যামাসের মাধ্যমেই এই প্ল্যান্টের রাজ্যের জীবেরা যৌনধারণ করে থাকে। তো প্ল্যান্টের রাজ্যের উদাহরণ কি? প্ল্যান্টের রাজ্যের উদাহরণ হচ্ছে সকল সবুজ উদ্ভিদ এই রাজ্যের অন্তর্ভুক্ত। এরপরে হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া রাজ্য হচ্ছে প্রাণীদের রাজ্য। তো এরাও যেহেতু ইউক্যারিওটা সুপারকিংডমের অংশ, তাই এদের নিউক্লিয়াসও সুগঠিত এবং এরা বহুকোষী প্রাণী। এরা যেহেতু প্রাণী তাই এদের
উদ্ভিদের মতো কোষ প্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। তবে কোষ গহ্বর যদি প্রাণী কোষে থাকেও তবে খুব সেটা ছোট এবং এরা হেটারোট্রফিক। হেটারোট্রফিক মানে কি? হেটারোট্রফিক মানে হচ্ছে পরভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না এবং যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে এরা, এবং এদেরও ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। তো প্রাণীরা হেটারোট্রফিক বা পরভোজী, তাহলে উদ্ভিদ কি? উদ্ভিদ নিশ্চয়ই স্বভোজী। তো স্বভোজী উদ্ভিদকে কি বলা হয়? স্বভোজী উদ্ভিদকে অটোট্রফিক বলা হয়। তো যেহেতু এরা সালোক সংশ্লেষণকারী অর্থাৎ স্বভোজী, এজন্য এরা অটোট্রফিক। তো অ্যানিমেলিয়া রাজ্যের উদাহরণ কি কি? অ্যানিমেলিয়া রাজ্যের হচ্ছে সকল মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী, অর্থাৎ সকল প্রাণী এই অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। তো আমরা 5টা রাজ্যের বৈশিষ্ট্য এবং এদের উদাহরণগুলো দেখলাম এবং এরপরে কিছু কথা আছে। তো আমরা আগে পড়েছি বিজ্ঞানী হুইটেকার পুরো জীবজগৎকে 5টা রাজ্যে ভাগ করেছে এবং মার্কুলিস পরবর্তীতে সেটাকে 2টা সুপার কিংডমে ভাগ করেছে এবং এই 2টা সুপার কিংডমের আন্ডারে 5টা রাজ্যকে সে ভাগ করেছে। তবে 2004 সালে টমাস কেভলিয়ার স্মিথ প্রোটিস্টা রাজ্যকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে 2টি ভাগে ভাগ করেন, যার কারণে রাজ্য হয়ে যায় 6টা। তো টমাস কেভলিয়ার স্মিথ জীবজগৎকে 6টা রাজ্যে ভাগ করেন। টমাস কেভলিয়ার স্মিথ জীবজগৎকে 6টা রাজ্যে ভাগ করেছেন। কত সালে? 2004 সালে। এবার আমরা কিছু এমসিকিউ দেখি। প্রথমে আছে কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন প্রজনন ঘটে? আমরা একটু আগে দেখেছি কনজুগেশনের মাধ্যমে প্রোটিস্টা রাজ্যের জীবদের যৌন প্রজনন ঘটে থাকে। তাহলে এখানে প্রোটিস্টা রাজ্যের যে কোনগুলো? শৈবাল, ইস্ট, পেনিসিলিয়াম, ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়া মনের রাজ্যের, পেনিসিলিয়াম ফানজাই, ইস্ট ফানজাই। তাহলে শৈবাল, শৈবাল হচ্ছে প্রোটিস্টা রাজ্যের। তো শৈবাল যেহেতু প্রোটিস্টা রাজ্যের, আর প্রোটিস্টা রাজ্যের জীবদের কনজুগেশনের মাধ্যমে যৌন প্রজনন করে থাকে, তাহলে উত্তর হবে শৈবাল। তারপর জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন কে? আমরা একটু আগে দেখেছি জীবজগৎকে 6টি রাজ্যে ভাগ করেন টমাস কেভলিয়ার স্মিথ। মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? আচ্ছা, হেটারোট্রফিক মানে আমরা কি দেখেছি? হেটারোট্রফিক মানে দেখেছি পরভোজী, অর্থাৎ যারা খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল। তো মানুষ কোন রাজ্যের? যেহেতু মানুষ একটা প্রাণী, তাই মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের। আর অ্যানিমেলিয়া রাজ্যের কি কি বৈশিষ্ট্য আছে আমরা দেখি। জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। অ্যানিমেলিয়া রাজ্যের কি জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান? না, প্ল্যান্টের রাজ্যে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। তো এই বৈশিষ্ট্যটা হচ্ছে প্ল্যান্টের রাজ্যের। তো মানুষ কি প্ল্যান্টের রাজ্যের? না, মানুষ অ্যানিমেলিয়া রাজ্যের। তো এই জন্য এটা উত্তর হবে না। তারপর কোষ গহ্বর ছোট। তো আমরা অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যতে পড়ছি মানুষের বা অ্যানিমেলিয়া রাজ্যের প্রাণীদের কোষ গহ্বর থাকে না। তো এখানে কোষ গহ্বর যেহেতু ছোট, তার মানে কোষ গহ্বর আছে, তাই না? তো কোষ গহ্বর থাকবে না, তাহলে সেটা অ্যানিমেলিয়া রাজ্যে অন্তর্ভুক্ত হবে। তো এটা উত্তর হচ্ছে না।
তারপরে কোষ প্রাচীর নেই। তো কোষ প্রাচীর নেই, এটা অ্যানিমিয়া রাজ্যের বৈশিষ্ট্য। তবে কথা হচ্ছে, কোষ প্রাচীর না থাকার কারণেই কি মানুষ পরভোজী? না, মানুষের দেহে কোনো প্লাস্টিড নেই, অর্থাৎ মানুষের কোষে প্লাস্টিড অনুপস্থিত। প্লাস্টিড অনুপস্থিত বলেই সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। যদি মানুষের কোষে প্লাস্টিড থাকতো তাহলে সে উদ্ভিদের মতো সালোক সংশ্লেষণ করে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারত। যেহেতু মানুষের কোষে কোনো প্লাস্টিড নেই, তার কারণেই সে হেটারোট্রফিক বা পরভোজী। কোষ প্রাচীর নেই, এই বৈশিষ্ট্যটাও অ্যানিমিয়া রাজ্যের অন্তর্ভুক্ত, কিন্তু এর কারণে মানুষকে হেটারোট্রফিক বলা হচ্ছে না, বলা হচ্ছে প্লাস্টিড অনুপস্থিত থাকার কারণে। তো আমরা জানলাম শ্রেণীবিন্যাস কাকে বলে, কে কিভাবে শ্রেণীবিন্যাস করেছে, জীবজগৎকে কিভাবে কে ভাগ করেছে। আর.এইচ. হুইটেকার তিনি 5টি রাজ্য ভাগ করেছেন। তারপরে মার্কিউলিস এই 5টি রাজ্যকেই 2টি সুপার কিংডমের মধ্যে ভাগ করেছেন। তার আরও পরে টমাস কেভলিয়ার স্মিথ সে জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। তো এই যে ভাগ করা বা শ্রেণীবিন্যাস, আমরা এতক্ষণ রাজ্য নিয়ে কথা বলেছি, মানে কোন বৈশিষ্ট্যের জীব কোন রাজ্যে পড়বে সেগুলো। তবে প্রত্যেকটা জীবকে নির্দিষ্ট করতে আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ রয়েছে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, প্রথমেই রাজ্য, যে জীবটি কোন রাজ্যের, তারপরে জীবটি কোন পর্বের, কোন শ্রেণী, কোন বর্গ, কোন গোত্র, কোন গণ, এবং লাস্টে কোন প্রজাতির। তো জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কর্তৃত্ব 7টা ধাপ রয়েছে। সেগুলো হচ্ছে কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস এবং স্পেসিস। অর্থাৎ রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গগোত্র, গণ, প্রজাতি। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন একটা দেশকে কিভাবে ভাগ করে? প্রথমে বিভাগে, জেলায়, থানায়, গ্রামে, তাই না? তো একটা দেশে কয়েকটা বিভাগ থাকে এবং প্রত্যেকটা বিভাগে কয়েকটা জেলা থাকে এবং প্রত্যেকটা জেলায় কয়েকটা করে থানা থাকে, উপজেলা থাকে এবং প্রত্যেকটা থানার মধ্যে কয়েকটা করে গ্রাম থাকে। ঠিক সেরকম প্রথমে একটা রাজ্যের মধ্যে কয়েকটা পর্ব থাকে এবং এই পর্বের মধ্যে শ্রেণী, শ্রেণীর মধ্যে বর্গ এবং বর্গ মধ্যে গোত্র, গোত্রের মধ্যে গণ, গণের মধ্যে প্রজাতি। তারপর নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি কি? আচ্ছা, আমরা সামনে যাই। এই দেখো নেস্টেড হায়ারার্কি। নেস্টেড হায়ারার্কি কি? রাজ্যের উপসেট কি? পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ এবং বর্গের উপসেট গোত্র, এভাবে প্রজাতি পর্যন্ত। তো শ্রেণীবিন্যাসের এই যে পদ্ধতি, একেই নেস্টেড হায়ারার্কি বলা হয়। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপে যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও থাকে সেগুলোকে উজ্জ্বল রাখা হয়। এই যে পদ্ধতি, এই পদ্ধতিকেই নেস্টেড হায়ারার্কি বলা হচ্ছে। তো মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। এই শ্রেণীবিন্যাস এরকম হবে। তোমরা সবাই জানো মানুষ একটা প্রাণী, যার কারণে সে অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ মানুষের সুকেন্দ্রিক কোষ, অর্থাৎ এদের নিউক্লিয়াসটা সুগঠিত, এরা বহুকোষী, পরভোজী এবং জটিল কিছু তন্ত্র আছে। তারপরে ফাইলাম। তো মানুষ কোন ফাইলামের অংশ? মানুষ কর্ডাটা ফাইলামের অংশ বা কর্ডাটা পর্বের অংশ। কারণ কি? কারণ এদের জীবনের কোনো এক পর্যায়ে দেহে নটোকট থাকে, তার কারণে তারা কর্ডাটা অর্থাৎ মেরুদণ্ডী প্রাণীর অন্তর্ভুক্ত। তারপরে মানুষ কোন শ্রেণীর? মানুষ ম্যামালিয়া শ্রেণীর বা ম্যামালিয়া ক্লাসের। কারণ কি? কারণ এরা স্তন্যপায়ী, অর্থাৎ বাচ্চাকে বুকের দুধ খাওয়া, অর্থাৎ বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে বড় হয় এবং এদের দেহে লোম বা চুল আছে, যার কারণে এরা ম্যামালিয়া বা স্তন্যপায়ী শ্রেণীর অন্তর্ভুক্ত। তারপর মানুষ কোন বর্গের বা কোন অর্ডারের? এরা প্রাইমেট বর্গের। কারণ কি? কারণ হচ্ছে এদের আঁকড়ে ধরার উপযোগী হাত আছে। আমাদের যে 5টা আঙ্গুল, এগুলো দিয়ে আমরা কিন্তু কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে পারি এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত, অর্থাৎ আমরা যতদূর দেখি ততদূর কিন্তু ঘ্রাণ নিতে পারি না।
অর্থাৎ আমাদের দৃষ্টিশক্তি আর ঘ্রাণ শক্তি এ দুটোর মধ্যে পার্থক্য করলে দৃষ্টিশক্তি বেশি উন্নত, যার কারণে আমরা বা মানুষ প্রাইমেট বর্গের অন্তর্ভুক্ত। তারপরে ফ্যামিলি বা গোত্র, মানুষ হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং প্রভৃতির সাদৃশ্য আছে, যার কারণে মানুষ হোমিনিডি ফ্যামিলি বা হোমিনিডি গোত্রের অন্তর্ভুক্ত। তার মানে এই যে শিম্পাঞ্জি, গরিলা, ওরাংওটাং এরাও অ্যানিমেলিয়া রাজ্যের কর্ডাটা ফাইলামের বা কর্ডাটা পর্বের, ম্যামালিয়া শ্রেণীর, প্রাইমেট বর্গের এবং হোমিনিডি গোত্র বা হোমিনিডি ফ্যামিলির। তো এরপর থেকে আমরা মানুষের বৈশিষ্ট্যকে নির্দিষ্ট করা হয়, যেমন মানুষ কোন গণের? মানুষ হোমোগণের। কারণ কি? কারণ মানুষের দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়াভাবে 2 পায়ে হাঁটতে পারে, যার কারণে মানুষ হোমোগণের অন্তর্ভুক্ত। তো এখান থেকে দেখো শিম্পাঞ্জি, গরিলা এদের বৈশিষ্ট্য থেকে আমরা আলাদা। সর্বশেষ মানুষ সেপিয়েন্স প্রজাতি বা হোমোসেপিয়েন্স প্রজাতির। কারণ কি? কারণ চওড়া এবং খাড়া চওড়া কপাল, খুলির হাড় হোমোগণের অন্য প্রজাতির তুলনায় পাতলা এবং বৃদ্ধিভিত্তিকভাবে উন্নত। অর্থাৎ হোমোগণের অন্য যেসব প্রজাতি আছে তাদের থেকে সেপিয়েন্স প্রজাতির বা অর্থাৎ হোমোসেপিয়েন্স প্রজাতির প্রাণীদের বুদ্ধি বেশি, অর্থাৎ বুদ্ধি বেশি উন্নত। তো এই হচ্ছে মানুষের অর্থাৎ আমাদের শ্রেণীবিন্যাস। তাহলে আমরা কোন রাজ্যের বা মানুষ কোন রাজ্যের? অ্যানিমিলিয়া রাজ্যের। মানুষ কোন পর্বের? কর্ডেটা পর্বের। মানুষ কোন শ্রেণীর? ম্যামালিয়া শ্রেণীর বা ম্যামালিয়া বা স্তন্যপায়ী। এবং কর্ডাটা বা মেরুদণ্ডী। তো মানুষ অ্যানিমিলিয়া রাজ্যের, কর্ডাটা পর্বের, ম্যামালিয়া শ্রেণীর, প্রাইমেট বর্গের, হোমিনিডি গোত্রের, হোমো গণের এবং সেপিয়েন্স প্রজাতির একটা প্রাণী। তারপরে দেখি দ্বিপদ নামকরণ পদ্ধতি। তোমরা জানো প্রত্যেকটা জীবের বৈজ্ঞানিক নাম 2টা অংশ নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে গণ এবং একটা হচ্ছে প্রজাতি। তো যার কারণে মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। তো হোমো গণের এবং সেপিয়েন্স প্রজাতির, যার কারণে মানুষের বৈজ্ঞানিক নাম হয়েছে হোমো সেপিয়েন্স। তো এই নাম দেওয়ার কিছু পদ্ধতি আছে, নিয়ম কানুন আছে, আমরা সেগুলো দেখব। তবে তার আগে আমরা দেখি আইসিবিএন। আইসিবিএন কি? আইসিবিএন মানে হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। তো ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার জিনিসটা কি? এটা হচ্ছে একটা সংস্থা। এই সংস্থা বোটানি অর্থাৎ উদ্ভিদের বৈজ্ঞানিক নাম কিরকম হবে সেই নিয়মকানুনগুলো এরা প্রবর্তন করে থাকে। এবং ICZN ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ জুলজি মানে হচ্ছে প্রাণীবিজ্ঞান। তো এই প্রাণীদের দ্বিপদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ পদ্ধতি কোন নিয়ম অনুসারে হবে সেটা প্রবর্তন করে থাকে ICZN। তো ICBN ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, এরা উদ্ভিদের নামকরণের নিয়ম নীতিগুলো তদারকি করে এবং ICZN তদারকি করে হচ্ছে প্রাণীদের নাম। তো বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস 1753 সালে স্পেসিস প্ল্যান্টারাম নামক বইটি রচনা করেন এবং এই বইতে তিনি দ্বিপদ নামকরণের পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন। তো প্রথমেই প্রতিটি জীবের বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় হতে হবে অথবা ল্যাটিন ভাষার মতো হতে হবে। অর্থাৎ তুমি একটা বাংলা নাম দিয়ে দেবা তা চলবে না, ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হবে। তবে প্রথমেই তারপরে বৈজ্ঞানিক নামে 2টি অংশ থাকবে, একটা গণ অংশ
একটা প্রজাতি অংশ, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স। তো হোমো হচ্ছে মানুষের গণের নাম এবং স্পেসিস হচ্ছে সেপিয়েন্স, মানে প্রজাতি হচ্ছে সেপিয়েন্স, যার কারণে মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো সেপিয়েন্স, দুটি অংশ নিয়ে গঠিত। তারপর প্রতিটি বৈজ্ঞানিক নামকে অনন্য হতে হবে বা ইউনিক হতে হবে। অর্থাৎ মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স, তুমি অন্য কোনো প্রাণী বা অন্য কোনো জীবের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স দিতে পারবে না, শুধুমাত্র মানুষের জন্যই এই হোমো সেপিয়েন্স নামটা নির্দিষ্ট থাকবে। এবার বৈজ্ঞানিক নামের প্রথম অংশের প্রথম অক্ষর বড় হাতের অক্ষর হবে, বাকিগুলো ছোট অক্ষর হবে, এবং দ্বিতীয় অংশের সবগুলো, মানে দ্বিতীয় অংশের যে কটা অক্ষর আছে সবগুলোই ছোট অক্ষরে হবে। যেমন প্যান্থেরা লিও, এটা হচ্ছে লায়ন বা সিংহের বৈজ্ঞানিক নাম। দেখো প্রথম অংশ হচ্ছে প্যান্থেরা, এটা হচ্ছে সিংহের গণের নাম। তো এর প্রথম অক্ষর পি বড় হাতের হয়েছে। তারপরে লিও, এটা হচ্ছে সিংহের প্রজাতিক নাম। তো এখানে এল কিন্তু বড় হাতের হয়নি, এল আবার ছোট হাতের হয়েছে। 5 নম্বরে আছে মুদ্রণের সময় ইটালিক অক্ষরে লিখতে হবে। অর্থাৎ তুমি যদি কোনো বৈজ্ঞানিক নাম মুদ্রণ করো বা ছাপাখানায় লেখার পরে ওটাকে মুদ্রণ করো বা প্রিন্ট করো, তো সেই প্রিন্টের যে ফন্ট ওটা ইটালিক অক্ষরে হতে হবে। তারপরে হাতে লেখার সময় গণ ও প্রজাতিক নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। তো একবার এভাবে দাগ দিয়ে দিলে হবে না, তোমাকে গণের নামের নিচে আলাদা এবং প্রজাতির নামের নিচে আলাদা আলাদা দাগ দিতে হবে। যেমন অরাইজা স্যাটিভা, এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। তারপর কয়েকজন বিজ্ঞানী একই জীবের বিভিন্ন নাম দিলে প্রথম বিজ্ঞানী কর্তৃক নাম গৃহীত হবে। অগ্রাধিকার আইন অনুসারে যে আগে কোনো জীবের নাম দেবে, বৈজ্ঞানিক নাম সকল নিয়মকানুন মেনে যে সবার আগে দিবে, ওই নামটাই ওই জীবের জন্য নির্দিষ্ট হবে। তারপর যিনি প্রথম কোনো জীবের বিজ্ঞানসম্মত নাম দিবেন তার নাম প্রকাশের সাল সহ উক্ত জীবের নামের শেষে সংযোজন করতে হবে। যেমন হোমো সেপিয়েন্স, এটা মানুষের বৈজ্ঞানিক নাম। তো এর সাথে কোন বিজ্ঞানী এই মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স রাখছেন তার নামের সংক্ষিপ্ত অংশ এই নামের সাথে রাখতে হবে। যেমন এল অর্থ লেনিয়াস, এবং কত সালে দিয়েছেন সেটাও যুক্ত করতে হবে, 1758 সালে। নতুন কোনো জীব আবিষ্কার হলে ঠিক এই নিয়ম কানুনগুলো মেনেই ওই জীবের বৈজ্ঞানিক নামকরণটা করা হয়। এবার নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও। এই যেখানে দুটো প্রশ্ন আছে এমসিকিউ, এই দুটোর উত্তর তোমরা দাও। আচ্ছা, চিত্রের জীবটির নাম কি? দেখো এই চিত্রটা আমাদের পরিচিত না, বলতো? হ্যাঁ, এই চিত্রটা আমরা দেখেছি প্রোক্যারিওটা সুপারফিনোডামের মধ্যে মনের রাজ্যের। তো জীবটির নাম কি? জীবটির নাম কি পেনিসিলিয়াম? পেনিসিলিয়াম কোন রাজ্যের ছিল? পেনিসিলিয়াম ছিল ফানজাই। তো এই জীবটা যেহেতু মনের রাজ্যের, তাহলে ক নম্বর কি উত্তর হবে? না, ক নম্বর উত্তর হবে না। তারপরে অ্যাপিস, আমরা কি কোনো রাজ্যের ধরনের অ্যাপিস পড়েছিলাম? না, অ্যাপিস হচ্ছে যখন তোমরা বৈজ্ঞানিক নাম দেখবা বইতে তখন দেখবা অ্যাপিস ইন্ডিকা, ওটা হচ্ছে মৌমাছির বৈজ্ঞানিক নাম। তাহলে এই খ নম্বরও উত্তর হচ্ছে না। তারপরে নষ্টক, নষ্টক নষ্টক কি মনের রাজ্যে ছিল? মনে করো তো। হ্যাঁ, মনের রাজ্যের উদাহরণে ছিল নষ্টক বা নীলাভ সবুজ শৈবাল। তাহলে এটা হচ্ছে মনের রাজ্যের। আর অ্যামিবা, অ্যামিবা কোন রাজ্যের? অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যের। তাহলে চিত্রের জীবটি যেহেতু মনের রাজ্যের, তাহলে এর উত্তর অবশ্যই হবে নষ্টক। এবং তোমরা দেখবা বইতেও আসে নষ্টকের চিত্র এটাই দেওয়া। তারপরে চিত্রের জীবটির কোষে অনুপস্থিত, খেয়াল রাখবা কোষে কোনটা অনুপস্থিত? মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত, রাইবোজোম অনুপস্থিত, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত, নাকি এই তিনটাই অনুপস্থিত, নাকি যে কোনো দুইটা অনুপস্থিত? খেয়াল করো, চিত্রের জীবটি আমরা পেলাম কি? নষ্টক, এটা মনের রাজ্যের অন্তর্ভুক্ত। তাহলে মনের রাজ্যের বৈশিষ্ট্যগুলো কি কি ছিল? মনের রাজ্যের প্রথম বৈশিষ্ট্য ছিল এরা প্রোক্যারিওটিক, অর্থাৎ এদের কোষ হচ্ছে আদি প্রকৃতির, মানে এদের নিউক্লিয়াস সুগঠিত নয়।
তারপরে বৈশিষ্ট্য ছিল এদের কোষে মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত, মানে থাকে না, তবে রাইবোজোম থাকে। তো মনের রাজ্যের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখে আসি, এই দেখো, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড ইত্যাদি নেই। তাহলে মাইটোকন্ড্রিয়া নেই, প্লাস্টিড নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, তবে রাইবোজোম আছে। তাহলে এই প্রশ্নটার উত্তর কি হবে? মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অনুপস্থিত। তাহলে 1 এবং 3 অপশনে কোথায় আছে? 1 ও 3 খ নম্বর। এবার কিছু জীবের বৈজ্ঞানিক নাম আমরা দেখে আসবো বই থেকে। এই প্রথমেই ধানের বৈজ্ঞানিক নাম হচ্ছে অরাইজা স্যাটিভা। এই বানানগুলো তোমাকে খুব ভালো করে মনে রাখতে হবে, বানান ভুলে গেলে কিন্তু হবে না। তো তুমি যেভাবে বানান মনে রাখতে পারো ঠিক সেভাবে মনে রাখবা। তুমি যদি এটাকে অরিজা স্যাটাইভা দিয়ে মনে রাখতে পারো বানান, তো তুমি সেভাবে উচ্চারণ করো, সমস্যা নেই। মানে বানান মনে রাখাটা ইম্পর্টেন্ট। এবার তুমি যেভাবে মনে রাখতে পারো, হ্যাঁ, অনেকে মনে রাখে অরাইজা স্যাটিভা। তুমি যদি মনে করো না স্যাটিভা টি হয়ে যাচ্ছে আমার কাছে, হ্যাঁ, তাহলে তুমি অরাইজা স্যাটাইভা বলতে পারো, মানে নিজের সুবিধার জন্য। তারপরে পাটের বৈজ্ঞানিক নাম হচ্ছে কর্কোরাস ক্যাপসুলারিস। হ্যাঁ, এখন যদি তোমার কাছে মনে হয় না কর্কোরাস বললে আমার বানানে কে চলে আসছে, হ্যাঁ, তাহলে তুমি সি দিয়ে উচ্চারণ করবা, যেমন চরচরাস। হ্যাঁ, তো যেভাবে তোমার ভালো হয়, মনে রাখতে সুবিধা হয় বানানটা, সেভাবে উচ্চারণ করে মনে রাখবা। তারপরে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, নট ম্যাঙ্গিফেরা। ইংরেজি কি? ম্যাঙ্গো। তো সেখান থেকে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা কেন? কারণ সর্বপ্রথম ইন্ডিয়ায় আবিষ্কার করা হয়, যার কারণে ইন্ডিকা। তো ইন্ডিয়া না কেন? ওই যে আমরা দ্বীপদ নামকরণের পদ্ধতিতে পড়েছি যে বৈজ্ঞানিক নাম ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষার মতো করে উপস্থাপন করতে হয়। তো ইন্ডিয়া তো ইংরেজি, ল্যাটিন তো হলো না, এজন্য এটা ইন্ডিকা বলা হচ্ছে। কাঁঠাল আর্টোকার্পাস হেটারোফাইলাস, শাপলা নিমফিয়া নৌচালি, জবা ফুল হিবিস্কাস রোজা সিনেনসিস, কলেরা জীবাণু ভিব্রিও কলেরা। আবারও বলছি, যদি তোমার উচ্চারণে বানানটা না আসে, যেমন কলেরা, যদি বানান আসে যে COCHO LE কলে আর এরা কলেরা, বানান কিন্তু ভুল। তোমার যদি বানান মনে রাখার জন্য কলেরাই উচ্চারণ করতে হয়, তুমি সেভাবে উচ্চারণ করে মনে রাখো যাতে বানানটা ভুল না যায়। তারপরে ম্যালেরিয়া জীবাণু হচ্ছে প্লাজমেডিয়াম ভাইভ্যাক্স বা ভিভ্যাক্স, যেটা তোমার সুবিধা হয়। ভাইভ্যাক্স দিয়ে মনে রাখতে পারলে বানান ভাইভ্যাক্স দিয়ে মনে রাখবা। তো কলেরা জীবাণু ভিব্রিও কলেরা, ম্যালেরিয়া জীবাণু প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা ভিভ্যাক্স। আরশোলা বা তেলাপোকা পেরিপ্লানেটা আমেরিকানা। মৌমাছি অ্যাপিস ইন্ডিকা। ইলিশ টেনুয়া লোসা ইলিশা। ইলিশের ইংরেজি নাম কি? হিলসা। তো হিলসা থেকে ইলিশা, ইলিশ মানে ইলিশা, টেনুগুলোসা ইলিশা, সহজে মনে রাখবা। তারপরে কোনো ব্যাং দুত্তা ফ্রাইনাস মেলানোস টিকটাস বা বুফো মেলানোস টিকটাস। দোয়েল কপসিকাস সাউলারিস, যেটা দিয়ে তোমার সুবিধা হয় মনে রাখতে সেটা দিয়ে মনে রাখবা, বানানটা খুবই গুরুত্বপূর্ণ। রয়্যাল বেঙ্গল টাইগার মানে টাইগ্রিস প্যান্থেরা। তো এই প্যান্থেরা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘের গণর নাম। আর টাইগ্রিস মানুষের বৈজ্ঞানিক নাম তোমরা সবাই জানো, হোমো সেপিয়েন্স। তাহলে এই বৈজ্ঞানিক নামগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই বৈজ্ঞানিক পদ্ধতি বা দ্বিপদ নামকরণ পদ্ধতির মধ্যে যে বৈজ্ঞানিক নামগুলো দেওয়া আছে, যেমন গোল আলোর বৈজ্ঞানিক নাম সোলেনাম টিউবারোসাম। তারপরে আছে লেবিও রোহিতা, রুই মাছের বৈজ্ঞানিক নাম। তারপরে পেঁয়াজের বৈজ্ঞানিক নাম
অলিয়াম সেপা, সিংহের বৈজ্ঞানিক নাম প্যান্থেরা লিও। তাহলে সিংহ এবং বাঘ দেখো দুটোই কিন্তু প্যান্থেরা গণের। তো বাঘ টাইগার থেকে টাইগ্রিস, আর লিও লায়ন, সিংহ মানে লায়ন, লায়ন থেকে লিও। তারপরে ধান অরাইজা সেটিভা, কাতল মাছ, এটা খুবই সহজ, কাতলা কাতলা। হ্যাঁ, কাতল মাছ কাতলা কাতলা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।